প্রশ্ন হচ্ছে সরকারের দায়িত্বশীল সূত্র, মানে কোনো বিশেষ নাম উল্লেখ না করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাহফুজ আলমের সঙ্গে কথা না বলে এমন একটা খবর প্রথম আলো ছেপে দিল যে সরকার চায় এরা দুজন সরে যাক, কিন্তু তারা সরছেন না। কিন্তু দেখেন নাহিদ ইসলাম যে বলেছেন যে সেফ এক্সিটের ব্যবস্থা করে ফেলেছেন এবং তার কাছে তালিকা আছে, সেই তালিকা আবার এরকম করে দায়িত্বশীল সূত্র জানিয়েছে বলে নাম উল্লেখ করে প্রথম আলো বা কোনো সংবাদ মাধ্যম প্রকাশ করে ফেলছে না। কিংবা সৈয়দ মোহাম্মদ তাহির যাদের কথা বলেছেন, যে যাদের রেকর্ডিং আছে, তাদের নামও দায়িত্বশীল সূত্র বলেছে বলে কেউ প্রথম আলোকে জানাচ্ছে না। এই বিষয়গুলো খুব তাৎপর্যপূর্ণ। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর মাহফুজ আলমকে সরকার থেকে সরিয়ে দেওয়াই এখন যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট হিসেবে একটা চিত্রায়িত করার প্রচেষ্টা সব দিক থেকে খুব জোরদার হয়েছে, তার প্রমাণ হিসেবে, তার একদম মোক্ষম উদাহরণ হিসেবে প্রথম আলো একটা খবর দিয়েছে, যেখানে তারা বলছে যে সরকারের দায়িত্বশীল সূত্র প্রথম আলো পত্রিকাকেই জানিয়েছে যে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। এখন দেখেন এমন ভাবে পত্রিকাটি খবর দিল এমন একটা সময়ে যখন যমুনায় গিয়ে বিএনপি সরাসরি সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নেওয়ার জন্য দলীয় উপদেষ্টাদের পদত্যাগ করানোর পরামর্শ দিয়ে এসেছে। শুধুমাত্র যমুনায় বলেছেন তাই নয়, সেই নেতৃবৃন্দ দেখা যাচ্ছে তারপর দিন থেকে বিভিন্ন সমাবেশেই এই কথা বলছেন যে দলীয় উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে। আর আমরা সেই জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকেই জানি যে অন্তর্বর্তী সরকারের মধ্যে ছাত্র উপদেষ্টাদেরকে দলীয় উপদেষ্টা হিসেবে বিএনপি চিহ্নিত করে। এখন এই সময়ে প্রথম আলো এই খবরটা দিল, সরকারের দায়িত্বশীল সূত্র তাদেরকে জানিয়ে এলো যে সরকার আগে থেকেই এই দোষমুক্ত হওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তারা তো বলেছিলেনই যে যাতে সেপ্টেম্বরের মাঝামাঝি ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেন, কিন্তু না আসিফ মাহমুদ সজীব ভুইয়া না মাহফুজ আলম কেউই পদত্যাগে রাজি নন। তো প্রথম আলোতে যে এরকম একটা খবর গিয়ে সরকারের দায়িত্বশীল সূত্র দিল, তার সঙ্গে আপনারা মেলান এই যে নাহিদ ইসলামকে, জাতীয় নাগরিক পার্টির প্রধান নেতা নাহিদ ইসলামকে, যে তিনি যখন বললেন যে সেফ এক্সিট নিয়ে বা তাদের মানে ধন সম্পদ আখের গুছিয়ে বিদেশে পাঠিয়ে অনেক উপদেষ্টারাই রাজনৈতিক দলের সাথে সেফ এক্সিট নেওয়ার আতাত করে ফেলেছেন, সেই খবর প্রকাশের জন্য তিনি কিন্তু আবার সূত্র হয়ে প্রথম আলোতে খবর প্রকাশের সুযোগ পান নাই। তার তখন নিজ উদ্যোগে একটা বেসরকারি টেলিভিশনের ছাদে গিয়ে সাক্ষাৎকার দিয়ে ওই খবরটিকে একটা ভাইরাল খবরে পরিণত করতে হয়েছিল যে ডক্টর ইউনূস সরকারের অনেক উপদেষ্টারাই সেফ এক্সিটের ব্যবস্থা করে ফেলেছেন এবং বিদেশে ধন সম্পদ অর্থ আখের গুছিয়ে রেডি হয়ে আছেন। এই দুটো বিষয় মেলালে আপনাদের বুঝতে অসুবিধা হবে না যে কিভাবে এখন প্রথম আলো এই খবরটিকে একটা প্রধানতম খবরে পরিণত করবার চেষ্টা করছে যে ছাত্র উপদেষ্টারাই অন্তর্বর্তী সরকারের একমাত্র সমস্যা, নির্বাচনের পথের একমাত্র বাধা, এবং তারা দূর হলেই অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য হয়ে ওঠেন এবং বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সকল উদ্যোগ মিটে যায়, উদ্বেগ মিটে যায়, এবং ছাত্র উপদেষ্টারা সরে গেলেই ইউনূস সরকার নিয়ে আর কারো কোনো অভিযোগ থাকে না। কিন্তু বিষয়টা কি এমন, এনসিপি যমুনায় গিয়ে ডক্টর ইউনূসকে এই কথা স্পষ্টভাবে বলে এসেছেন যে তারা যখন অন্তর্বর্তী সরকারটা গঠন করেছিলেন তখন সব দল তাদের প্রস্তাবনায় তাদের বিভিন্ন নাম প্রস্তাব করেছিলেন উপদেষ্টা পরিষদে। কাজেই বিএনপির প্রস্তাবে যেমন যুক্ত আছেন, তেমনি জামায়াতে ইসলামীর প্রস্তাবে উপদেষ্টা হয়েছেন, তেমনি এমনকি হেফাজতে ইসলাম সহ বিভিন্ন দলের প্রস্তাবনায় যে বিভিন্ন উপদেষ্টারা ঢুকেছেন সেটা তো জানেন না নাহিদ ইসলাম সহ ছাত্র উপদেষ্টারা যারা বা ছাত্র নেতারা যারা ওই সরকার গঠনের প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। কাজে তারা গিয়ে বলে এসেছেন যে এটা হতে দেয়া যাবে না, এবং জাতীয় নাগরিক পার্টির তরফে এটাও জানানো হয়েছে যে তারা ছাত্র উপদেষ্টাদের এই মুহূর্তে সরে যাওয়াটা তাদের নিরাপত্তার জন্য ভালো বলে মনে করেন না। জাতীয় নাগরিক পার্টির উদ্বেগের জায়গা কিন্তু সেটাই, জাতীয় নাগরিক পার্টির উদ্বেগের জায়গা হচ্ছে এই ছাত্র নেতাদের যে যেই মাত্র ছাত্র উপদেষ্টারা সরে যাবেন সাথে সাথে তাদের বিরুদ্ধে সেই 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময় থেকে এখন পর্যন্ত নানা বিষয়ে ফৌজদারি মামলা দায়ের করা শুরু হবে। আর ইউনূস সরকার তার নমুনা দেখিয়েছেন। জুলাই সনদের দিনে যখন জুলাই যোদ্ধারা নেমেছেন তখন মীর মুগ্ধের বাবা, শহীদ ইয়ামিনের বাবা, এদের বাবারা উপস্থিত থাকার পরেও সেই জুলাই যোদ্ধাদেরকে যেমন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগের দোসর বলে চিহ্নিত করেছেন, ইউনূস সরকার
চারটি মামলা দিয়েছেন অজ্ঞাত পরিচয় 900 জন আসামির বিরুদ্ধে। সেই জুলাই সনদের দিনে জুলাই যোদ্ধাদের পরিচয়ে নেমে যারা বিক্ষোভ প্রদর্শন এবং বিভিন্ন সহিংস ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে। তাহলে নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম তারা জানেন যে মাত্র তারা আর সরকারে থাকবেন না তখন তাদেরকে নিশ্চিহ্ন করে ফেলার ব্যবস্থা হবে। কারণ দেখেন এই প্রথম আলো দিনে রাতে একসময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাক্ষাৎকার নিয়েছে, অথচ আজকে যখন তারা সরকারের দায়িত্বশীল সূত্রে খবর চেপেছে যে আসিফ মাহমুদ আর মাহফুজ আলমকে সরকার থেকে সরে যাওয়ার কথা বলার পরেও তারা সরেন নাই, সেই বয়ানে, সেই পত্রিকার সেই খবরে তারা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলমের কোনো উক্তি আনার প্রয়োজন বোধ করেন নাই। আসিফ মাহমুদ, সজীব ভুইয়াকে তারা কত বড় তারকা বানিয়েছিলেন আপনাদের কি মনে আছে? এই প্রথম আলো আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার জুলাই আগস্ট আন্দোলনের স্মৃতিকথা নিয়ে এত মোটা একটা বই বের করলেন। শুধু তাই নয়, মাসব্যাপী সেই বইয়ের বিভিন্ন এক্সার্ট, বিভিন্ন অংশ ছাপতে থাকলেন যে জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু। আর তখনই সবাই বলছিলেন যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া একদিকে 2-3টা মন্ত্রণালয় চালাচ্ছেন, পদ পদায়ন করছেন, বিভিন্ন টাকার ভাগবাটোয়ারা করছেন, এত কিছু করছেন, যেই ছেলে তামেল, সেই ছেলে কিনা আবার এত মোটা একটা বই লিখে ফেললো। তো সকলেই বুঝেছিলেন যে সেটা তখন হয়েছিল আসিফ নজরুলের সমন্বয়ে প্রথম আলোর কোনো কর্তা ব্যক্তি আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার সেই স্মৃতিকথা রীতিমতো এক বইয়ে পরিণত করেছিল। তো সেহেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সেহেন মাহফুজ আলম, যেই মাহফুজ আলম মাস্টারমাইন্ড ঘোষিত হওয়ার পর প্রথম আলোর কর্তা ব্যক্তিরা মাসে 2 মাসে মাহফুজ আলমের বিরাট তাত্ত্বিক সাক্ষাৎকার ছাপছিলেন, সেই মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদের একটা মন্তব্য নেওয়ারও প্রয়োজন বোধ করে নাই প্রথম আলো, যখন তারা এই খবর চেপে দিচ্ছে যে এদেরকে সরে যেতে বলছে সরকারের শীর্ষ পর্যায়ে, কিন্তু তারা সরছে না। তো সরকারের দায়িত্বশীল সূত্রটা প্রথম আলোর কে? ধারণা করা যায় নাহিদ ইসলাম, যেই উপদেষ্টারা সেফ এক্সিট নিতে একেবারে শীর্ষস্থানে আছেন বলে ইঙ্গিত দিতে চেয়েছেন, যাদেরকে তারা বিএনপি দলীয় উপদেষ্টা হিসেবে চিহ্নিত করেন, তাদের মধ্যে একজন আসিফ নজরুল, যিনি প্রথম আলোর অত্যন্ত ঘনিষ্ঠ, প্রথম আলোর দীর্ঘ সময়ের কলামিস্ট। সেই আসিফ নজরুল প্রথম আলোর দায়িত্বশীল সূত্র। তাহলে আসিফ নজরুলকে বা সেই দায়িত্বশীল সূত্রকে প্রথম আলো জিজ্ঞেস করলো না কেন যে কোন শীর্ষ পর্যায়ের ব্যক্তি? ডক্টর ইউনূস সরে যেতে বলেছেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া বা মাহফুজ আলমকে? আমি তো মনে করি না আসিফ মাহমুদ, সজীব ভুইয়া বা মাহফুজ আলমকে একরকমের, মানে তার অবস্থাটা খুব বেগতিক, তাকে জামায়াতে ইসলামী সহ কোনো পক্ষই পছন্দ করছে না, এবং তার যা ডেলিভার করবার কথা ছিল বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর ইউনূসের সরকারের একটা সংযোগ রাখা, তার বিপরীতে গিয়ে তিনি বরং জামায়াতে ইসলামী সহ বিশেষভাবে জামায়াত ইসলামীকে বারবার যুদ্ধাপরাধী, মওদুদি এসব বলে বলে তিনি এমন একটা বিভক্তি সৃষ্টি করেছেন যে তিনি মুখ খোলার আগে সেই মন্তব্য ডিলিট করে ফেলতে হবে কিনা তা নিয়ে তিনি নিজেই একটা দ্বিধায় আছেন। কাজেই মাহফুজ আলম যে বলেছেন কবে তাকে সরে যেতে হবে তা তিনি জানেন না, সেই নিয়ে তার যে বিপদ, তার যে নড়বড়ে টলমলে অবস্থা, তার একটা বিরাট কারণ ডক্টর ইউনূসের আশীর্বাদের হাত, তার উপর যে আস্থার হাত, সেটা অনেক মাস আগেই ডক্টর ইউনূস সরিয়ে নিয়েছেন মাহফুজ আলমের কাছ থেকে, কারণ তার বরং একটা বাড়তি ঝামেলা মনে হচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে বারবার যেটা বলি, আসিফ মাহমুদ, সজীব ভুইয়াকে আসিফ নজরুল যতই চক্রান্ত করুন না কেন, বিশেষ করে চট্টগ্রামের ডিসি পদে নিয়োগ নিয়ে দুজনের মধ্যে টাকা বাটাবাটিতে সমস্যার বিষয়টি যখন ডক্টর ইউনূস পর্যন্ত গিয়ে পৌঁছয়, সেই বিষয়টি নিয়ে উদ্বেগে, রাগে, ক্ষোভে আসিফ নজরুল যতই জ্বলে উঠে, এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সহ ছাত্র উপদেষ্টাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে সরিয়ে তাদের উপদেষ্টা পরিষদটা পরিষ্কার করতে চান না কেন, এটা এত সহজ নয়। কারণ আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ভীষণ শক্তিশালী একটা অবস্থানে আছেন সরকারে। দেখুন, তিনি যেমন এই পুরো মানি মেকিং মেশিনটা পরিচালনা করছেন, স্থানীয় সরকার, পদ পদায়ন, জনপ্রশাসন মন্ত্রণালয়, এই সবগুলোতে যে তিনি তার প্রভাব প্রতিপত্তি বজায় রেখেছেন, সেই বিষয়টিতে সরাসরি আশীর্বাদ আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এবং সে কারণেই বিএনপি গিয়ে ডক্টর ইউনূসকে যখন বলেছেন এদেরকে সরিয়ে দিতে হবে, ডক্টর ইউনূস বুঝ দিয়েছেন যে পদ পদায়নের বিষয়টা নির্বাচন কাছাকাছি আসলে আমি দেখব, আপনারা এই নিয়ে চিন্তা করবেন না। এবং বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোকে কিন্তু সে কথা মেনে মাথা নিচু করে চলে আসতে হয়েছে। সেখানে তারা আর কথা বাড়াতে পারেন নাই যে আপনি ছাত্র উপদেষ্টাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে তবে আমাদেরকে আশ্বস্ত করুন। কিন্তু আসিফ নজরুল সহ বিএনপির রাজনৈতিক নেতৃত্বের আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে ছাত্র উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার ব্যাপারটা, সেই বিষয়টা, সেই উদ্যোগটা তারা কিছুতেই এখন স্তীমিত করতে চাইছেন না। তারা চাইছেন এই সময়
সময়ে এই আন্দোলন এই বিষয়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় পরিণত করতে, যাতে দিকে দিকে এই আলাপ ওঠে যে এদেরকেই সরতে হবে। আর এরা কিছুতেই সরবেন না, কারণ তারা দেখেছেন যে তাদেরকে সব জায়গা থেকে সরিয়ে দিতে, মানে তাদের আপত্তির কথা মাথায় না নিয়ে জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেল, তাদের জুলাই সনদ স্বাক্ষরের দিন জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে মামলা হয়ে গেল, ঢালাও মামলা, এবং তারা গিয়ে যখন ডক্টর ইউনূসকে বলছেন যে শুধু আমাদেরকে সরিয়ে দিলে হবে না, তাহলে বিএনপি এবং জামাতের যারা প্রস্তাবে যেই উপদেষ্টারা এসেছেন তাদেরও সরাতে হবে, তখনও ডক্টর ইউনূস তাদেরকে আশ্বস্ত করছেন না, তাদেরকে একরকমের ঝুলিয়ে রাখছেন। আর সেই বৈঠকে নিয়ে হাজির হচ্ছেন বিএনপি থেকে যারা প্রস্তাবিত হয়ে উপদেষ্টা হয়েছেন তাদেরকে সহ, মানে আসিফ নজরুল, ওয়াহিদুদ্দিন মাহমুদ, আদিলুর রহমান শুভ্র, এদেরকে নিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন, এমনকি এনসিপির সঙ্গে বৈঠকেও। দেখেন, এনসিপির সঙ্গে ঐকমত্য কমিশনের সর্বশেষ যে বৈঠকটি হয়েছে অনানুষ্ঠানিকভাবে, যেখানে তাদেরকে আবারও অনুরোধ করা হয়েছিল যে জুলাই সনদটি স্বাক্ষর করে ফেলতে, প্রথম আলো লিখছে এমনকি সেই বৈঠকেও দলটির পক্ষে অন্য নেতাদের পাশাপাশি অংশ নেন একজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টাও। আর এনসিপি নেতাদের মত হলো অন্তর্বর্তী সরকার গঠনের সময় বিভিন্ন দলের কাছ থেকে নাম নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, সেক্ষেত্রে দুজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সরকার থেকে সরে যেতে বলা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। এই বিষয়টা তারা বুধবারে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকেও তুলে ধরেছেন। আর তারপরেই সরকারের দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে দিয়ে এই খবর দিয়ে দিয়েছে যে আরে আগেই তো বলা হয়েছে ছাত্র উপদেষ্টাদের সরে যেতে, তবু তো তারা সরে যান নাই। এবং প্রথম আলো এর পর লিখছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, তার আগে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সম্ভাবনা। এমন পরিস্থিতিতে উপদেষ্টার পরিষদ নিয়ে নানা ধরনের বক্তব্য রাজনীতিতে আলোচনা তৈরি করছে। এবং এর আগে নাহিদ ইসলাম এমন কথাও বলেছিলেন যে উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও কোনো উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ তুলেছেন। তো প্রশ্ন হচ্ছে, সরকারের দায়িত্বশীল সূত্র, মানে কোনো বিশেষ নাম উল্লেখ না করে, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলমের সঙ্গে কথা না বলে এমন একটা খবর প্রথম আলো ছেপে দিল যে সরকার চায় এরা দুজন সরে যাক, কিন্তু তারা সরছেন না। কিন্তু দেখেন, নাহিদ ইসলাম যে বলেছেন যে সেফ এক্সিটের ব্যবস্থা করে ফেলেছেন এবং তার কাছে তালিকা আছে, সেই তালিকা আবার এরকম করে দায়িত্বশীল সূত্র জানিয়েছে বলে নাম উল্লেখ করে প্রথম আলো বা কোনো সংবাদ মাধ্যম প্রকাশ করে ফেলছে না। কিংবা সৈয়দ মোহাম্মদ তাহের যাদের কথা বলেছেন, যে যাদের রেকর্ডিং আছে, তাদের নামও দায়িত্বশীল সূত্র বলেছে বলে কেউ প্রথম আলোকে জানাচ্ছে না। এই বিষয়গুলো খুব তাৎপর্যপূর্ণ। ছাত্র উপদেষ্টাদেরকে দ্রুত সরিয়ে দিয়ে উপদেষ্টা পরিষদকে অভিযোগ মুক্ত করবার একটা চেষ্টা করছেন বলে একটা পক্ষ, বিএনপির ঘরানার উপদেষ্টা পরিষদের সদস্য বৃন্দ বলে এ থেকে একরকমের স্পষ্ট ধারণা পাওয়া যায়। তবে আরেকটা বিষয়ে খুব স্পষ্ট ধারণা পাওয়া যায়, যেটা মনে রাখা জরুরি, তাৎপর্যপূর্ণ বটে। দেখেন, 106 অনুচ্ছেদ অনুসারে নাকি রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে পরামর্শ চেয়ে এই অন্তর্বর্তী সরকার গঠনের একটা অনুমোদন বা পরামর্শ পেয়েছিলেন, যে কি করবেন, কোনো তো সংসদ ভেঙে দেওয়ার পরে কোনো সরকার গঠনের কোনো কাঠামো ছিল না সংবিধানে, তাই 106 অনুচ্ছেদ অনুযায়ী তিনি নাকি আপিল বিভাগের বিচারপতিদের কাছে পরামর্শ চেয়েছিলেন। তো এটা নিয়ে তো অনেক প্রশ্ন আছেই যে আপিল বিভাগের প্রধান বিচারপতি সহ বিচারপতিরা তখন পলাতক, তারা তখন সেনাবাহিনীর আশ্রয়ে, কি করে তারা তখন আপিল বিভাগে এসে আদালতে শুনানি করলেন, আর সেই শুনানির প্রেক্ষিতে এমন কাগজে নাকি রাষ্ট্রপতির কাছে পৌঁছলো যেই কাগজের ভিত্তিতে ইউনূস সরকার গঠিত হলো। সেটা তো ধরেন আওয়ামী লীগ থেকে এমনকি জামায়াতে ইসলামীর ব্যারিস্টার শিশির মনির ঐকমত্য কমিশনে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন এটা হতেই পারে না, কোনো শুনানি হয় নাই, কোনো কাগজ নাই, কাজে ইউনূস সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে প্রশ্ন উঠবেই। কিন্তু এই খবরটা যখন প্রথম আলো দায়িত্বশীল সূত্রের বরাতে চাউর করে দিতে চাইলো যে দুজন উপদেষ্টাকে সরে যেতে বলা হয়েছে, কিন্তু তারা সরতে চাইছেন না, তখন এই কথাটা মনে রাখা জরুরি, এই উপদেষ্টা পরিষদের কাউকে অপসারণের কি আইনি ব্যবস্থা আছে তা কিন্তু আমরা কেউ জানি না। মানে এই উপদেষ্টা পরিষদ গঠন করা যাবে বলে সুপ্রিম কোর্ট রেফারেন্স দিয়ে দিয়েছে বটে, কিন্তু অপসারণের উপায়টা কি? কে পারবেন এই উপদেষ্টা পরিষদের কোনো সদস্যকে অপসারণ করতে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ কোনো উপদেষ্টাদেরই মেয়াদ যেমন নির্ধারিত করা নাই, তেমনি অপসারণের কোনো ব্যবস্থাও কিন্তু সংবিধানে বা কোনো রেফারেন্সে নির্ধারিত করে এদের হাতে শাসন ক্ষমতা তুলে দেওয়া হয় নাই। কাজেই শুধু এই দুই ছাত্র উপদেষ্টার জন্য নয়, সকলের জন্যই, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটাই সত্যি যে যতদিন তারা না চাইবেন, আসলে বোধহয় কেউ তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে পারবে না বা তাদের অপসারিত করতে পারবে না। ডক্টর ইউনূস কিন্তু কয়েক দফা আন্তর্জাতিক সাক্ষাৎকারে, এমনকি সর্বশেষ মেহেদী হাসানের সঙ্গে সাক্ষাৎকারেও এটা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মেয়াদ নাই, তার মানে উপদেষ্টাদেরও কোনো মেয়াদ নাই। তাহলে সরবেন কেন ছাত্র উপদেষ্টারা নিজেরা, যদি অন্য উপদেষ্টাদের সরানোর বা সরে যাওয়ারও
কোনো সুনির্দিষ্ট মেয়াদ তারা দেখতে না পান?